গ্রামে বসবাস করা যতটা আনন্দের এবং সুন্দর ততটাই কঠিন। নমস্কার, আমি স্বপ্না। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ। প্রতিদিনের মতো নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি বাস্তব সব চিত্রগুলি নিয়ে। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে, তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আপনি যদি এই প্রথম আমাদের ভিডিওটি দেখে থাকেন, সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটু ভালো লাগে, আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো, লাইক, শেয়ার করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব। এখন সকাল 7টা বাজে। ঘুম থেকে উঠেছি আরও আগে। ঘুম থেকে উঠেই বাইরে থেকে একটু হেঁটে এসে তারপরে ঘরটা গুছিয়ে ঝাড়ু দিয়ে নিলাম। এরপরে বাইরে এসে দেখি গতকাল স্নান করেছিলাম, ভিজা শাড়িটা রয়ে গেছে, ওটা তারের উপর মেলে দিচ্ছি। একটু উঁচু করে মেলে দিতে হবে, কারণ বাড়িতে কুকুরছানা আছে, ওরা লাফালাফি করে। ওই শাড়ি বা যেকোনো কাপড়-চোপড় একবার যদি কুকুরছানাগুলো ধরতে পারে, ওগুলো নিয়ে টানাটানি করে টেনে হিঁচড়ে ছিঁড়েও ফেলে। আবার ওটা পরিষ্কার করে ধুয়ে দিতে হয়, তাই একটু সাবধানে কাপড়-চোপড় মেলে দিতে হয়। তো শাড়িটা আমি একটু উঁচু করে দিয়েছি। ধারটা ঝাড়ু দিয়ে উঠোন ঝাড়ু দেব, এরপরে রান্নাঘরটাও ঝাড়ু দেব, চুলাটা মুছে পরিষ্কার করে এরপরে স্নান করে আসব। আজ বৃহস্পতিবার, আমাদের বাড়িতে অনেকেই বৃহস্পতিবারে নিরামিষ আহার করে। তো গতকাল সঞ্জয়কে নিমন্ত্রণ করেছিলাম আমাদের ঘরে খাওয়ার জন্য। যেহেতু সঞ্জয় নিরামিষভোজী, তাই সব কিছু ধুয়ে মুছে পরিষ্কার করে তারপরে রান্না বসাবো। সঞ্জয়কে নিমন্ত্রণ করেছি, সেই উপলক্ষে আরও কয়েকজন আছে বাড়িরই সবাই। উৎপলের মেয়ে জয়শ্রী, আবার জয়শ্রীর মামা, আমার ননাস, এরপরে গোপালের মেয়ে পুষ্পিতা, এদিকে আমাদের সমীরের মেয়ে অহনা, এদের সবাইকে দুপুরে খেতে বলেছি। তো আমার কাছে খুব আনন্দ লাগছে, তবে নিরামিষ খাওয়া হবে, নিরামিষই রান্না করব। গতকালের ভিডিও দেখে একজন প্রিয় মানুষ কমেন্টস করেছিলেন। তিনি লিখেছিলেন, আপনার বাড়ির চারিদিক একটু পরিষ্কার করুন, আপনার বাড়ির চারিদিক খুব নোংরা, রান্নাঘরের পিছনটাও অনেক নোংরা, তাড়াতাড়ি চারিদিক পরিষ্কার করুন। কী কারণে এই কথাটা তিনি বললেন আমি কিছুই বুঝলাম না। কি নোংরা তিনি দেখেছেন সেটাও আমি জানি না। ঘরের উপরে বা বাড়ির আঙ্গিনায় বিভিন্ন ধরনের গাছ আছে, গাছের শুকনো পাতা পড়ে ওই জায়গাগুলি একটু ময়লা দেখা যায়, তবে কোনো নোংরার কিছুই নাই। একটা ছোট বাচ্চাও এখানে প্রস্রাবও করে না। রান্নাঘরের পিছনে, মানে আমি যে এখন টিন দিয়ে একটু বেড়ার মতো দিচ্ছি, এটার পিছনে ময়লা, তিনি বলছেন ওখানে খুব ময়লা, ওখানেও কোনো ময়লা নাই, ওখানে শুধু শুকনো পাতা। আর রান্নার সময় আমি পরিষ্কার জলগুলো এখানে ফেলি, কারণ এখানে আমার একটা কাঁঠাল গাছ আছে, আম গাছ আছে। এই গাছগুলা তো কোনো সময় জল চোখে দেখে না বৃষ্টি না হওয়া পর্যন্ত। আমরা বাড়িতে থাকলে হয়তো বা কোনো সময় একটু জল দিতাম। তো আমি মনে করি হাত ধোয়া বা থালা বাসন ধোয়া জলগুলি যদি এখানে ফেলি গাছে পাবে, তবে নোংরা জল ফেলি না। যেমন ভাত খাওয়ার পরে উচ্ছিষ্ট জল এখানে ফেলি না, মাছ ধোয়া জল ফেলি না,
শুধু হাত ধোয়া পরিষ্কার জল বা রান্নার সময় একটু থালা বাসন ধোয়া জলটা ওদিকে ফেলি। আমি বাড়ি থেকে চলে গেলে তখন এই জায়গা দিয়ে আমাদের বাড়ির সবাই হাঁটাহুটা করে চলাচল করে। আমি কেন এই জায়গাটা নোংরা করব? আপনারাই বলুন। তিনি কি দেখে কি বলেছেন আমি কিছুই বুঝলাম না। বাড়িঘর, গ্রামের বাড়িঘর, শুকনো পাতা আছে, ধুলাবালি আছে, এগুলাতে একটু ময়লা হবেই। তারপরও তো সকাল বিকাল ঝাড়ু দিয়ে রাখি। তবে ঘরের চারিদিক আমি ঝাড়ু দেই না। শুকনো পাতা পড়ে ওই পাতাগুলো সবাই জ্বালানোর জন্য ঝাড়ু দিয়ে নিয়ে যায়। কিছুদিন আগেও আমাদের মেজ বউকে বলেছিলাম রান্নাঘরের বা বড় ঘরের চারিদিকে অনেক শুকনো পাতা পড়েছে, তুমি ওগুলি ঝাড়ু দিয়ে নিয়ে আসো। তো ও বিকাল বেলায় ওই জায়গাগুলো ঝাড়ু দিয়ে শুকনো পাতাগুলি নিয়ে আসলো স্নানের পরে। যদি ময়লা বা নোংরা থাকতো ওটা স্নানের আগেই করতো, ওটা স্নানের পরে কখনোই করতো না। বাড়িতে সবার ঘরে স্নানের ব্যবস্থা, টয়লেট সব কিছুই আছে। আমরা গ্রামের মানুষ, তাতে কি হয়েছে? আমাদের বাড়িতে ছোট বাচ্চাটাও খোলা জায়গায় প্রস্রাবও করে না। বিশ্বাস করবেন কিনা জানি না। চুলাটা খুব সুন্দর করে লেপে মুছে নিয়েছি, ছাইগুলো উঠিয়ে ফেলে দিয়েছি। এরপরে এই জায়গাটা পরিষ্কার জল দিয়ে, পরিষ্কার কাপড় দিয়ে ভালো করে মুছে নিয়েছি। রান্নার সময় থালা বাসন রাখবো তার জন্য। প্রতিদিনে এভাবে করে মুছে রাখি, ওটা হয়তোবা আপনাদের সাথে শেয়ার করা হয় না। প্রতিদিনই চুলা মোছা ছাড়া রান্না করি না। ঘরটা ভালো করে মুছে নিয়েছি, তবে সামনের রুমটা মুছে নিয়েছি, ভিতর মুছি নাই। ভিতর মুছে লাভ নাই, ওদিকে ব্যবহারও করি না, যাইও না, ওভাবেই থাকে। এরই মধ্যে অনেক সময় পার হয়ে গেল। স্নান করে সরাসরি রান্নাঘরে চলে আসলাম। রান্নাঘরে এসে প্রথমে হেলনের ডাল ভেজে নিচ্ছি। সঞ্জয়ের থেকে 1 কেজি হেলনের ডাল নিয়েছিলাম। ঢাকা থেকে আসার সময় যত মশলাপাতি ডাল এনেছিলাম সব শেষ। এখন শুধু ঘরে তেল আর চাল ছাড়া কিছুই নেই। সবগুলো হেলনের ডাল ভেজে নিচ্ছি একসাথে। ভেজে যা রান্না করার করব, খোসা ছাড়িয়ে বাকিগুলো রেখে দেব। হেলনের ডাল ভাজার সময় 1-2টা ডাল ফুটে উঠলেই তখন নামিয়ে নিতে হয়। একটু বেশি হলে লাল হয়ে যায়। ওই ডাল রান্না করতে সময়ও লাগে, সহজে সিদ্ধ হয় না, আর রান্না করার পরেও বরকত হয় না। ডালগুলি ভাজা হয়ে গেছে, একটু ঠান্ডা হোক, এই সুযোগে আমি দুধটা জাল করে নিচ্ছি। গরুর দুধ আর কলা এনেছেন ভাতের সাথে খাওয়ার জন্য। দুধটা একটু জাল করে রাখি, পরে খাওয়ার সময় একটু গরম করে নেব। জাল কমাই দেবো না, তুই জাল কমাই দেবো না, জাল কি উঠে দিলে তো। উনি গরম দুধ খেতে পছন্দ করেন, তাই 1 কাপ পরিমাণ দুধ ওনাকে দিয়ে দিচ্ছি। দুধ ভাত সবাই খেতে চায় না, তাই শুধু 1 লিটার দুধ এনেছেন। সঞ্জয় খাবে, বাকি সবাই খায় না খায় কোনো ঠিক নাই, তাই বেশি করে দুধ এনে কোনো লাভ নাই। শুধু 1 লিটার দুধ এনেছেন। আমিও খাবো না, দুধ খেলে প্রচুর অ্যালার্জি হয়। ডালের জন্য জল বসিয়ে দিয়েছি। ভেজে রাখা ডালগুলো একটু ঠান্ডা হয়েছে, এখন ডালের খোসা ছাড়িয়ে নেব। এদিকে আস্তে আস্তে জল গরম হোক। খুব তাড়াহুড়ো করছি, শীতের দিন, ছোটবেলা, 12টার আগে রান্না শেষ করতে হবে। সঞ্জয় আবার 1টার দিকে দুপুরের খাবার খায়। ওই তো ইয়েই তো, ওই যে ইয়ে রে কি এখন, হ্যাঁ ওই আয় আনছি। একটা পরিষ্কার ছালার উপর রেখে ডালগুলো খোসা ছাড়িয়ে নেব। খুব তাড়াতাড়ি ডালের খোসা ছাড়াতে হবে,
তাই এই পদ্ধতিটা করলাম। এভাবে করলে অতি সহজেই ১ মিনিটও সময় লাগে না, ডালের খোসাগুলি খুব সুন্দর মতো উঠে যায়। এই দেখুন। রান্নার জন্য অল্প কিছু ডাল নিয়ে এভাবে করে খোসা ছাড়িয়ে নিলাম। রান্নাঘর না থাকাতে রান্নার সময় সবকিছু টেনে টেনে আনতে হয় মনে করে করে। রান্নাঘরটা যদি থাকতো সবকিছুই হাতের কাছে থাকতো। দেখি আবার হিসকি গেল ছিলাম তুই দিছি রান্না অনেক সুবিধা হয়েছে। বিয়া ভাঙ্গা অনেক সুবিধা। ডাল সিদ্ধ বসিয়ে দিয়ে সবজিগুলো কেটে নিচ্ছি। ফুলকপি কাটা হয়ে গেছে, আলুও কেটে নিয়েছি। এখন বাঁধাকপির উপরের কয়েকটা পাতা ফেলে দিয়ে চাপকল থেকে ভালোভাবে ধুয়ে এনেছি। কপিটা কুচিয়ে নিচ্ছি। থ্যাংক ইউ ভাই। আল্লাহ তোমার সুবিধা করে। সবজিগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিতে নিতে এদিকে হেলনের ডালগুলো খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে। প্রথমে ফুলকপি আলু দিয়ে হেলনের ডাল রান্না করে নেই, তারপর বেগুন ভাজা করব। সরিষার তেল ভালো করে গরম হলে জিরা ফোড়নে দিয়ে প্রথমে আলু দিয়েছি। স্বাদমতো লবণ দিয়ে আলুটা কিছুক্ষণ কষিয়ে নিয়ে এরপরে ফুলকপি দিয়েছি। আলু আর ফুলকপি খুব সুন্দর মতো কষিয়ে নেব। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, লবণ, হলুদ গুঁড়ো, কাঁচামরিচ আর গোটা জিরা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে দেব। আর কোনো মশলা ব্যবহার করব না। 12টার আগে রান্না শেষ করতে হবে। একটা মাত্র চুলা, তাই খুব তাড়াতাড়ি করে রান্না করছি। আলু ফুলকপি ভালো করে ভাজা হলে হেলনের ডাল দিয়ে দিলাম। ডাল দিয়ে যে পাতিলে ডাল সিদ্ধ করেছি ওই পাতিলে তরকারিটা ঢেলে নিয়েছি। খুব সুন্দর মতো রান্নাটা হয়ে গেছে। এখন কুচানো ধনেপাতা দেব। এখানে 10-12টা কাঁচামরিচ ফালি করে দিয়েছি। এমনিতে কোনো গুঁড়ো মরিচ বা লাল মরিচ দেই নেই। নামিয়ে নিলাম। বেগুন ভাজা বসিয়ে দিলাম। বেগুনগুলো উপর দিয়ে ধুয়ে নিয়েছি। এরপর একটু মোটা মোটা করে কেটে লবণ, হলুদ, চালের গুঁড়ো এবং সামান্য চিনি দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। এরপরে গরম তেলে ছেড়ে দিলাম সবগুলো একসাথে। মাঝখানেরগুলো হয়ে গেছে, উল্টে পাল্টে প্রথমে মাঝখানেরগুলো উঠিয়ে নেব, তারপর ওই সাইডেরগুলো মাঝখানে এনে দেব। তাহলে অল্প সময়ে সবগুলো ভাজা একত্রে হয়ে যাবে। এভাবে সামান্য চালের গুঁড়ো মিশিয়ে বেগুন ভাজা করলে বেগুনের তেলও কম টানে
আর ভাজাগুলো টনটনে থাকে। ওই তেলে আরও একটু তেল দিয়ে পাঁচফোড়ন দিলাম। ফোড়নটা একটু ভাজা হলে কুচানো কাঁচামরিচ আর স্বাদমতো লবণ দিয়ে দিলাম। এগুলি একটু নেড়ে চেড়ে ভেজে নিয়ে এরপরে দেব হলুদ গুঁড়ো। তেলেই হলুদ গুঁড়ো দিয়ে দিলে আর হলুদের কোনো গন্ধ থাকে না, একটু বেশি হলেও কোনো গন্ধ থাকে না। আর এই তরকারিতে একটু বেশি করে হলুদ দেব, কারণ গুঁড়ো মরিচ ব্যবহার করব না। হলুদের রঙটা ভালো না হলে তরকারিটাও ভালো লাগবে না দেখতে। আলু দিয়ে দিলাম প্রথমে। আলুগুলো একটু কষিয়ে নিয়ে এরপরে বাঁধাকপি দিয়ে দেব। আলু দিয়ে বাঁধাকপির ঘন্ট রান্না করব। এই রান্নাতে কোনো মশলাই ব্যবহার করব না, যা দিয়েছি তাই, শুধু একটা তেজপাতা ছিঁড়ে দেব। নেড়ে চেড়ে ঢেকে ঢেকে খুব সুন্দর মতো রান্নাটা করে নেব। কোনো জল ব্যবহার করব না। কোনো প্রকারেই যেন পোড়া দাগ না লাগে সেদিকে একটু খেয়াল রাখতে হবে। আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন, আপনারা যারা বাঁধাকপি খেতে পছন্দ করেন, এভাবে একবার বাঁধাকপির ঘন্ট রান্না করে খেয়ে দেখবেন। আমার উপর বিশ্বাস রাখবেন, দেখবেন কত স্বাদ লাগে, কত চমৎকার লাগে। প্রতিদিন খেতে ইচ্ছে করবে। আর বাঁধাকপি রান্নার সময় বেশি বেশি মশলা ব্যবহার করলে ওই রান্নাটা খেতে তেমন ভালো লাগবে না। একবেলা খাওয়ার পর পরের বেলা খেতে মন চাইবে না। এভাবে করে বাঁধাকপির নিরামিষ ঘন্ট রান্না করলে ভাত এবং রুটির সাথে খেতে খুব ভালো লাগবে। প্রতিদিন খেতে ইচ্ছে করবে। ঢেকে ঢেকে অল্প তাপে নেড়ে চেড়ে খুব সুন্দর মতো রান্না করে নেব। ফুলকপি আলু দিয়ে হেলনের ডাল রান্না করেছিলাম। ওই রান্নাতে একটু গোটা জিরা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে দিয়েছি, আর কোনো মশলা দিয়ে নেই। আলু আর বাঁধাকপি খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে। এখন নেড়ে চেড়ে জলটাও শুকিয়ে নেব আর একটু লাল লাল করে ভেজে নেব। কোনো প্রকারেই যেন দাগ না লাগে সেদিকে খেয়াল রাখবো। দাগ লাগলে খেতে একটুও ভালো লাগবে না। কুচানো কাঁচামরিচ আর ধনেপাতা। কাঁচামরিচগুলোতে ঝাল কম, তাই আরও কয়েকটা কাঁচামরিচ কুচিয়ে দিয়েছি নামানোর আগে। এগুলি একটু কাঁচা কাঁচা থাকবে, খেতে খুব ভালো লাগবে। দারুণভাবে রান্না হয়ে গেল আলু দিয়ে বাঁধাকপির ঘন্ট। রান্না শেষে এবার ভাত বসাবো। আতপ চাউলের ভাত রান্না করব সঞ্জয়ের জন্য, আর আমাদের সবার জন্য সিদ্ধ চাউলের ভাত রান্না করব। বাঁধাকপির ঘন্ট দেখতে তো খুব ভালো লাগছে, খেতে অবশ্যই ভালো লাগবে। আপনাদের কাছে কেমন লাগছে এই রান্নাটা অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। ছোট একটা পাত্রে বাঁধাকপির ঘন্ট ঢেলে কড়াইটা পরিষ্কার করে ধুয়ে দিয়ে আসব। আমাদের ঘরে নিরামিষ কড়াই নাই, তাই আমার যা থেকে এনেছি। সবাইকে খেতে দিলাম। সবাই খেতে বসে গেছে। পুষ্পিতা রয়েছে। আর মিঠুনের মাকে বলেছিলাম, মিঠুনের মা এখনো আসে নাই। ওকে ফোন দিয়েছে, ও বলছে একটু পরে আসবে। জয়শ্রী, উৎপল, জয়শ্রীর মামা, অহনা, সঞ্জয়, ওদিকে আমার ননাস বসেছে। সামান্য করে ওদের একটু ভিডিও নিয়েছি। প্রথমে বেগুন ভাজা দিয়েছি, এরপরে বাঁধাকপির ঘন্ট দিয়েছি, তারপরেই ফুলকপির ঝোল দেব, এরপরেই কলা দিয়ে দুধ ভাত দেব। নিরামিষ আর কিছুই করতে পারলাম না, সামান্য আয়োজন করেছি। মিঠুনের মা আসলো, এদিকে সবার খাওয়া হয়ে গেছে, আমি রয়ে গেছি। আর সঞ্জয় এখনো বসে বসে গল্প করছে ও ধর্মীয় কথাবার্তা বলছে। ভালোই লাগছে শুনতে। ঠিক আছে নি ক্ষুদ্র মিষ্টান্ন পঞ্চ জিনিস দিয়ে যদি আপনি ঠাকুরকে দিতে পারেন, আরো ভক্তি, আরো ভালো। ঠাকুর এত বেশি কিছু চায় না। ঠাকুরে কি দিয়ে আপনি খুশি করবেন? কি আছে আপনার কাছে? কিচ্ছু নাই। কিচ্ছু নাই। জল তুলসীও যদি না থাকে, শুধু আছে নয়নের জল। নয়নের জলও শুকায় যায়, নয়নের জলও শুকায় যায়। তাইলে আপনি আজ্ঞা দিছেন আম করে কি কফি বাজি একটু রসা
তারপরে তো যা আছে তা, তারপরে তো যা আছে তা, তার তো নিরামিষের ভান্ডার। কেউ কম খাইছে, কেউ বেশি খাইছে, কিন্তু ভোজন তো হয়েছে ঠাকুরের নামে। বউ দুধ দি দুগা খাইও আমার গানে দিলে না এই চলো মু সঞ্জয় কথা কর দেন এনে বই ভোজনে ব্রহ্মাণ্ড খুশি হয়। ব্রহ্মে ঠাকুর বলছে ব্রহ্ম দিয়ে শুরু, ব্রহ্ম দিয়ে শেষ, ব্রহ্মে থাকতে বলছে সব। পুষ্পিতা বাকি আছে, ও কলেজ থেকে আসলে ওকে খাবার দেব। মাথার ধরন না কিনলে দিন বসিলে আইলাম তো কি বাবু, এটা তো আন্ডা ভাগ্য না। খেতে বসে আমরা সবাই বিভিন্ন ধরনের গল্প করছি। আসলে ব্যাপারটা অনেক ভালো লাগছে। হঠাৎ করে একটা সিদ্ধান্ত নিলাম, গতকাল রাতেই সিদ্ধান্ত নিলাম সঞ্জয়কে একবেলা ভাত খাওয়াবো, তার সাথে আরো কয়েকজনকে বলবো। আমরা নিচে বই নিচে খাইতে পারি না বউ, আইও থালা, আমরা বেশি হ্যাঁ আইও থালাতে লই। চিনি দিতাম নি আর চিনি মাগো মা আর হতে হইব সাগো হেতে চাই, হেতের বাপেও চাই, একার ভিডিও চাইবার লগে লগে হেতে চাইব এই নিমেই। হেতের আগে কেউ লাইক দিতে পারে না ভিডিওতে, বেতে যাইব লগে লগে, হেতে দিব লগে লগে। বাহ কত সুন্দর লাগে গো। দারুণ ভাবে সাইকেল চালানো শিখে গেছে গো, আর কোনো চিন্তা নাই। আমাদের বিপ্লবের ছোট ছেলে হিমরাজ, বয়স 6 বছর, ও কি সুন্দর সাইকেল চালাচ্ছে দেখুন। ওকে বলছিলাম ভিডিও করব, তখনই ও বলছে দিদা তাহলে ঠিক আছে ভিডিও করেন। এদিকে সমীরের ছেলেও বলছে আমাকে একটু দে না ভাই, আমিও একটু চালাই, সবাই দেখবে। তো শিখেছ, তুই নি শিখেছ? বাহ, দিদারে শিখাইতে পারবানি দিদারে? বড় সাইকেল হলে শিখাইতে পারবানি? কোন মেরে শিখে আলাইছে না এগুলো দড়ি দড়ি কেনে কেনে। এক দুই টুকরা পাউরুটি পেয়ে কুকুরগুলো যে কি খুশি হয়েছে। বড় কুকুরটা নিজের ছানাদেরকে খাওয়ানোর জন্য ইচ্ছা করেই অল্প অল্প করে চেটে চেটে খাচ্ছে। এই দৃশ্যটা দেখে আমার কাছে যে কি ভালো লাগছে। গতকালও ওরা এরকমই করেছিল। বড় কুকুরটা ছানাদেরকে দেওয়ার জন্য অল্প অল্প করে চেটে চেটে খায়, আর ছানারা যখন আসে তখন গোটা পাউরুটি ওদেরকে দিয়ে দেয়। পশু হোক বা মানুষ, মায়ের জাত এরকমই হয়, মায়ের কোনো তুলনা হয় না। গোপাল গেছে, গোপালও যারে তাগো লগে সন্ধ্যার সময় যাইব। তা আমনে আর পুষ্পিতা পরাগ যান কেন? ও এত বাপা লস্কুমাট যদি আই আইতে আইতে আপনি হয়তো আপনি আইতে আইতে আই হয়তো যাইতাম বইয়া। ঠিক আছে ভাই তাইলে তো একজনে মিলি আসলে ভালোই লাগে মইটো সময় সুন্দর মতন কাটেবো। আমিও যাই তোমরা করে যাই বসে থাকি না।
আগামীকাল সরস্বতী পূজা এবং বিয়ের তারিখও আছে। গোপালের মা পুষ্পিতা, পরাগ এরা যাচ্ছে বিয়েতে সরস্বতীদের বাড়িতে। সরস্বতীর দেবরকন্যার বিয়ে আগামীকাল। আমাদের সবার নিমন্ত্রণ হয়েছে, বলেছে যাওয়ার জন্য। গোপালের মাও বারবার বলছে নিজের যাওয়ার কবজি জন্য। ঠিক রেখ বিয়াকে দি কেউ ডরও আইতো না মার্কেটিং চলে বিক্রিতে হয়ে গেছে পিতি কিয়া কিয়া কিনছে শুধু থ্রি পিস ইয়া নিজে কাট দিছ থিয়া না না ও থ্রি পিস লইছে শাড়ি লইছে শাড়ি না শাড়ি যাও 300 টাকা ওইসে ভালো হয়েছে দ না মগই আনন্দ করি ও বিয়াটা দিয়েছে আনন্দের ব্যাপার হুম বো সরিষা খাতে তো হুল ধরে গেছে লাগের ওই কি আগো গয় কি নর গো তুষ আছে নি তুষ দি আঙ্গা তুষ দি আঙ্গাইও তুষ দি আঙ্গালে জুই থাইবা বালা বরকত হইব। এতদিন বাড়িতে থাকবো জানা থাকলে আমাদের জমিটা সঞ্জয়কে দিতাম না, নিজেরাই সরিষা ফেলতাম। সরিষা ফেললে এতদিনে জল দিয়ে সার দিয়ে চলে গেলে মাসখানেক পরে এসে সরিষা উঠাতে পারতাম। মাঠে সবার সরিষা দেখে বোঝা যাচ্ছে এবছর সরিষার ফলন খুবই চমৎকার হবে। সবাই সরিষা বুনেছে, 1 মাস মনে হয় পার হয়েছে। এরই মধ্যে দিন দিন সরিষা গাছগুলো কত বড় হয়ে যাচ্ছে এবং ফুলও চলে আসছে। সব সরিষা ক্ষেতে ফুল দেখা যাচ্ছে। দূর থেকে দেখছি কিছু কিছু জায়গায় হলুদ দেখা যাচ্ছে। আগামীকাল ওইদিকে গিয়ে আপনাদেরকে সরিষা ফুল দেখাবো। আজ তো সন্ধ্যা হয়ে গেছে, আর ওদিকে আর যাব না। সবাই বলছে সরিষা গাছে ফুল চলে আসছে। এই কথা শুনে আমি ভাবলাম একটু জমির দিকে যাই, কিরকম ফুল আসছে দেখে আসি। এখানে এসে দেখেই আমার কাছে অনেক ভালো লাগছে। কি যে ভুল করেছিলাম, নিজেরা যদি সরিষা ফেলতাম এবছর অনেক সরিষা পেতাম। প্রতি বছর পরিচর্যার অভাবে সরিষা হয় না। সরিষা বুনে আমরা ঢাকায় চলে যাই, এরপরে আর কোনো খবর থাকে না। তারপর যখন সরিষা উঠানোর সময় হয় তখন আসি। মাঝখানে সার দিতে হয়, জল দিতে হয়, আমরা তো কিছুই করি না। এ কারণে আমাদের ফসল হয় না। এবার ধান কাটার পরে এতদিন বাড়িতে থাকবো জানা থাকলে নিজেরাই সরিষা ফেলতাম। যাই হোক, যা হবার হয়ে গেছে, সন্ধ্যাও হয়ে গেছে, বাড়ির দিকে চলে যাই। ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করব। আমার প্রিয় ভাই বোন, বন্ধু স্বজন, আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিওগুলি দেখে যাচ্ছেন এবং ভিডিও দেখে সুন্দর ও গঠনমূলক কমেন্টস করে আমাকে কাজ করার শক্তি এবং সাহস জুগিয়ে যাচ্ছেন, আমি আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা। সেই সাথে আজকের পর্বটিও কেমন লেগেছে কমেন্টস করে জানাতে ভুলবেন না। ছোট ছোট 2টা বাচ্চা, এরা আমাদের রুমার ছেলে অর্জনের সমবয়সী। সন্ধ্যা হয়ে গেছে, ছোট 2টা বাচ্চা বাগানের মধ্যে বসে আছে। ওদেরকে দেখে আমার নিজের কাছে ভয় লেগেছে। তো আমি বলছি তাড়াতাড়ি বাড়িতে যাও। এই কথা শুনে দৌড় দিল। একটা প্রদীপের ছেলে, একটা নয়নের ছেলে। সবাইকে অজস্র অজস্র ধন্যবাদ জানিয়ে পর্বটি এখানে শেষ করব। সবাই ভালো থাকুন।